ওয়াও ওয়াও ওয়াও, দুর্দান্ত পারফরমেন্স, বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক। এই কামব্যাকটা আসলে দরকার ছিল, অসাধারণ কামব্যাক, এবং বাংলাদেশ ফাইনালি সিরিজে সমতায় এসেছে। এবং বাংলাদেশের আর জাস্ট একটা ম্যাচ জিতে দরকার, 8 তারিখের ওইটা ওইটা যদি জিতে বাংলাদেশ ওডিআইতে শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতবে, এটা দুর্দান্ত হবে। বাট এই যে সেকেন্ড ওডিআই ম্যাচটা যেটা বাংলাদেশ জিতেছে, এটা কিন্তু দুর্দান্তভাবে পুরো একটা দলগত পারফরমেন্স ছিল। আপনি দেখেন, বাংলাদেশ প্রথমে টস জিতে ব্যাটিং করেছে, পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত 67 রান, এবং তাহিদ হৃদয়ের 51 রান। তাহিদ হৃদয়ের 51 রান। যাই হোক, এই দুইজন ব্যাটসম্যান কিন্তু দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি দুইভাবে আউট হয়ে গেছে। প্রথমজন আউট হয়ে গেছে হাসারাঙ্গার গুগলি বলে, যে বলটা ছিল ডেঞ্জারাস বল, ওই বলটা জাস্ট বুঝতেই পারে নাই আমাদের পারভেজ হোসেন ইমনে, দ্যাটস ওয়াই সে আউট হয়ে গেছে, একদম ক্লিন বোল্ড। যাই হোক, সে তার মনে করেন যে ভালো একটা ইনিংস খেলে দিয়ে গিয়েছিল, তার থেকে এমনটা আমরা আশা করি। মনে করেন সে এটা চাইলে কিন্তু 100 রানে নিতে পারতো, বা 120-30 রানও করতে পারতো। বাট মনে করেন ওই যে গুগলি বলটা, ডেঞ্জারাস বলটার কারণে হাসারাঙ্গার ওইটার কারণে আউট হয়ে গেছে। ওকে ফাইন। এরপরে মনে করেন যে 1-2 জন আউট হয়ে গেল। এরপর এসেছে আমাদের তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় মনে করেন যে 51 রান যখন নিয়েছে, আস্তে 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 51 রান নিয়েছে। এরপরে হঠাৎ করে এসে তানজিদ হাসান সাকিব এসে তাকে আউট করে দিল, রান আউট। ওইটাও কিন্তু ভাই দুর্ভাগ্যবশত হয়েছে। বাট যদি আমাদের তাওহিদ হৃদয় যদি থাকতো, ওই রান আউটটা যদি না হয়তো, বাংলাদেশের স্কোর হতে পারতো 290 থেকে 95 বা 80 হতে পারতো, এটা হতে পারতো। তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান সাকিব দুজনে যদি থাকতো, এই দুইটা ব্যাটসম্যান যদি থাকতো, লাস্ট পর্যন্ত বাংলাদেশের স্কোর হতে পারতো 290, ইভেন এর থেকে আরো বেশি হতে পারতো। বাট ওই জিতটা কাজে লাগিয়ে গেছে তানজিদ হাসান সাকিব। ওই জিতটা কাজে লাগিয়ে সে 33টা রান নিয়েছে। ওই 33টা রান ছিল অনেক ভ্যালুয়েবল, অনেক মূল্যবান রান। ওই 33টা রান না হলে কিন্তু বাংলাদেশ মনে করেন যে 248 রান নিতে পারতো না ভাই, কোনোভাবেই না। এবং 248 রান নেওয়াতেই কিন্তু বাংলাদেশ এত দুর্দান্তভাবে একটা ম্যাচ জিততে পেরেছে। যাই হোক, তার এই ইনিংসটার পরে সে কিন্তু বোলিংয়েও 2 উইকেট নিয়েছে। তার জিতটা কাজে লাগিয়েছে, যেভাবে তাকে অপমান করা হয়েছিল, বা তাহিদ হৃদয়ে অন্যরকম ভাবে একটা অ্যাগ্রেশন দেখাইছে, বা একটা রিজেক্ট করছিল, ওইটা আই থিঙ্ক ওইটা সে কাজে লাগিয়েছিল। সে অন্যরকম একটা ছেলে, তানজিদ হাসান সাকিব। তো বোলিং এর দিক দিয়ে যদি আমরা দেখি, নট অনলি সাকিব, এরপরে মনে করেন যে আমাদের জাস্ট জাস্ট ক্রেজি, জাস্ট আনবিলিভেবল আনবিলিভেবল পারফরমেন্স করেছে। ফাইফার পেয়েছে আমাদের তানভীর ইসলাম। তার কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে, তার কেরিয়ারের দ্বিতীয়, আই এম সরি, দ্বিতীয় ইনিংস, দ্বিতীয় ওডিআই ম্যাচে সে ফাইফার তুলে নিয়েছে। তার বোলিংটা দেখে জাস্ট আমেজিং লেগেছে। দুর্দান্ত টান, দুর্দান্ত ফেস, দুর্দান্তভাবে 5 উইকেটটা পেয়েছে সে। তো তার ওই উইকেটগুলো কিন্তু অনেক ভ্যালুয়েবল ছিল। এবং এর পাশাপাশি মনে করেন যে আরেকটা লোক, সে অনেক ভালো বল করেছে। মনে হয়েছিল যে তার বলগুলো তার বলগুলো একজন প্রফেশনাল অফ স্পিনার, বা একজন প্রফেশনাল স্পিনার বল করতেছে। সেটা হচ্ছে আমাদের আমাদের শামীম হোসেন পাটোয়ারি। দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে ভাই, 1 উইকেট পেয়েছে। ইকোনমি ছিল খুবই কম, 3-এর থেকে কম রান দিয়েছে, মেবি 22 রানের মতো। 36টা ডট বল দিয়েছে শামীম হোসেনে। ক্যান ইউ ইমাজিন? অন্যরকম লেগেছে তাকে। এবং তার যে উইকেটটা, অধিনায়কের, শ্রীলঙ্কার অধিনায়কের ওই উইকেটটা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা জানি যে প্রথম ওডিআইতে তার কারণে কিন্তু আমরা হেরেছি, তার সেঞ্চুরিটার কারণে। তো তাকে পাওয়াটা কিন্তু অনেক ভ্যালুয়েবল ছিল বাংলাদেশের জন্য, যেটা শামীম হোসেন পাটোয়ারি আউট করে দিয়েছিল তাকে। মনে করেন যে বোলিংয়ে তানভীর ইসলাম, সাকিব, এরপরে মনে করেন আমাদের মানে শামীম হোসেন পাটোয়ারি, এই 3জনের পারফরমেন্সটা ছিল বোলিংয়ে দুর্দান্ত। ওভারঅল দলগত পারফরমেন্স না হলে ভাই কখনো একটা ম্যাচ জিতে না। আর আরেকটা কথা না বললেই নয়, আমাদের জাকের আলী অনেক, ভাই কি দরকার আপনার কিপিংটা করার, কি দরকার এইরকম একটা ম্যাচে এই ধরনের বাজে কিপিংটা করার কি দরকার? আপনি যদি কিপিংয়ে যদি যোগ্য যদি না হন, আপনি কিপিংটা করবেন না। দুইটা ক্যাচ আপনি মিস করেছেন, কেন করেছেন এগুলা? এই 2টা ক্যাচ কিন্তু অনেক মূল্যবান ছিল, আপনি ওই ক্যাচটা কিন্তু আপনি নিতে পারেন নাই। যদি না পারেন কিপিং, অন্যজনকে দিয়ে দেন। বাট এই ধরনের ম্যাচে আই কান্ট এক্সপ্লেন মাই ফিলিংস, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের কিপিং দিয়ে চলবে না। এ ধরনের কিপিং দিয়ে ম্যাচ জিতা অসম্ভব। আন্তর্জাতিক ক্রিকেটে এটা অসম্ভব ভাই।
এটা অসম্ভব। এই দুইটা ক্যাচ যদি আপনি নিতে পারতেন তাহলে বাংলাদেশ লাস্ট পর্যায়ে এ ধরনের সিচুয়েশনটা ক্রিয়েট হতো না। মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ভাই, তার কথা তো বলতে ভুলে গিয়েছি। মুস্তাফিজুর রহমানের লাস্ট কিনারে লাস্ট দিকে যে বোলিংটা ছিল, লাস্ট বলটা, যার যে স্লো বলটা করেছে, সেটা যেটা উইকেট পেয়েছে, স্লো বাউন্স, ওই বলটা কিন্তু পুরা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল মুস্তাফিজুর রহমানের ওই স্লো বাউন্সটার কারণেই কিন্তু বাংলাদেশ জিতেছে। ওইটাই ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট। না হলে কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততো না, কখনোই জিততো না। যখন প্রথম বলে মুস্তাফিজুর রহমানকে 6 মেরে দিয়েছিল, তখন ভাবছি যে হাই বাংলাদেশ শেষ। বাংলাদেশ প্রথম তো টেস্ট সিরিজ হেরেছে, এখন ওডিআইটাও হেরে যাবে, এরকমটাই লেগেছিল। এরপরে যখন মুস্তাফিজুর রহমান ওই যে উইকেটটা পেয়েছে, স্লো বাউন্সটা যখন করেছে, ক্যাচটা যখন ধরেছে, তখন বিশ্বাস করলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে অলরেডি। ওকে ফাইন, বিশ্বাসটা তখনই হয়েছিল। তো এটাই দুর্দান্ত পারফরমেন্স ছিল বাংলাদেশের সেকেন্ড ওডিআইতে। দেখা যাক এবারে থার্ড ওডিআইতে 8 তারিখে বাংলাদেশ কি করে। একটা অপরচুনিটি আছে, বিগ অপরচুনিটি বাংলাদেশের সামনে, যে বাংলাদেশ থার্ড ওডিআইতে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সিরিজটা উইন হওয়ার। যেহেতু আমরা টেস্টে ভালোভাবে হেরেছি, এখন সামনের এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যাতে নিজের সেরাটা প্রমাণ করতে পারি যে আমরা সেরা ওডিআইতে। বাট আমরা এটাও জানি যে আমাদের ওডিআই রেকর্ডটা শ্রীলঙ্কার সাথে খুবই খারাপ। এখনও পর্যন্ত 59টা ম্যাচ হয়েছে, যেখানে শ্রীলঙ্কা 46টা জিতেছে, বাংলাদেশ 13টা জিতেছে। আপনি ভাবতে পারেন আমাদের রেকর্ড কীরকম, আমাদের হিস্ট্রি কীরকম। তো এর সামনে একটা ভালো একটা সুযোগ যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারানো, যদি এটা বাংলাদেশ কাজে লাগাতে পারে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।